ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়ালের এই পর্বের বিষয় হচ্ছে হাউ টু গেট ইউর ফার্স্ট জব ফাস্ট। কিভাবে আপনি মার্কেট প্লেসে আপনার প্রথম কাজটি অত্যন্ত দ্রুত গতিতে পাবেন। একদম বিগিনার হিসেবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নতুন একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকে কাজ পাওয়াটা সত্যি একটু কষ্টকর ব্যাপার। তবে কষ্টকর হলেও এটা একেবারে ইম্পসিবল কোনো কিছু না। একটু টিপস খাটিয়ে একটু ট্রিক অবলম্বন করে চেষ্টা করলে খুব দ্রুত এখনও কাজ পাওয়া সম্ভব। তো চলুন আজকের পর্বে আমরা দেখে নেই কয়েকটা টিপস, যেই টিপসগুলো অবলম্বন করলে আমি মনে করি একদম নতুন হওয়ার পরেও দ্রুত কাজ পাওয়া পসিবল। প্রথমে যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে রিড দ্য জব ডিসক্রিপশন কেয়ারফুলি। অনেকের কাছেই আমার কথাটি শুনে অত্যন্ত হাস্যকর মনে হচ্ছে যে জব ডিসক্রিপশন কেয়ারফুলি পড়তে হবে, এটাও আবার কোনো টিপস হতে পারে নাকি? হ্যাঁ, ম্যাক্সিমাম বলতে কি, যারা কাজ পায় না তাদের অনেকের মধ্যেই একটা প্রবণতা দেখা যায় যে জব ডিসক্রিপশনটা ঠিকমতো পড়ে না। অনেক সময় দেখা যায় যে একটা ক্লায়েন্ট একটি জবের ডিসক্রিপশন, এখানে জব ডিসক্রিপশন মানে হচ্ছে জবের বর্ণনাটা, যেটা দেখে আমরা সেই জবে আবেদন করব। অনেক সময় দেখা যায় যে এই জব ডিসক্রিপশন একদম অনেক বড় হয়ে গেছে, দেখা গেছে 500 ওয়ার্ডের 600 ওয়ার্ডের একটা জব ডিসক্রিপশন, মোটামুটি 1 পেজের মতো। এখন অনেক সময় দেখা গেছে যে আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার তাদের মধ্যে এতটা ধৈর্য থাকে না এই জব ডিসক্রিপশন পুরোটা পড়ে ঠিকঠাক মতো বোঝার। অনেকে আবার পুরোটা পড়ে কিন্তু ঠিক মতো বোঝে না। সো এই জব ডিসক্রিপশনটা খুব কেয়ারফুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়তে হবে। এবং এইটা যে অনেকে পড়ে না তার অনেক বড় প্রমাণ আপনি যখন কাজ করতে যাবেন তখনই দেখতে পারবেন। জব ডিসক্রিপশনের ভিতরে ক্লায়েন্ট অনেক সময় উল্লেখ করে দেয়, একটা ওয়ার্ড দিয়ে দেয়, মনে করুন সাপোজ ক্লায়েন্টের একটা নাম দিয়ে দিল, লিখে দিল যে তুমি যদি জব ডিসক্রিপশনটা পড়ে থাকো তাহলে তুমি যে আবেদন করবা আবেদনে এই ওয়ার্ডটা লিখবা। তার মানে এটা ক্লায়েন্ট একটা প্রমাণ চায় আপনার কাছ থেকে যে আমি যে জব ডিসক্রিপশনটা ফুল পড়েছি কিনা এইটা যাচাই করার জন্য সে জব ডিসক্রিপশনের ভিতরে এমন একটা কথা লিখে দেয়, তুমি যদি জব ডিসক্রিপশনটি পড়ে থাকো তাহলে এই সিক্রেট ওয়ার্ডটা তোমার যে আবেদন করবা সেই আবেদনের লেটারের মধ্যে লিখবা। তো এরকম অনেকে বলে দেয়। সো এটা থেকেই প্রুভ হয় অনেক ফ্রিল্যান্সারই এই জব ডিসক্রিপশন ঠিকমতো পড়ে না। সো এইটা কিন্তু একদম প্রথম টিপস। অবশ্যই যে কাজে আবেদন করবেন জব ডিসক্রিপশন খুব সুন্দর করে পড়ে বুঝতে হবে। এবং তারপরে যেটা আপনাকে করতে হবে, ট্রাই টু ফিগার আউট দ্য প্রবলেম। ক্লায়েন্ট যে জবের ডিসক্রিপশনটা দিয়েছে সেটা যে কোনো ডিপার্টমেন্টের কাজই হোক না কেন, সেই ডিসক্রিপশনের ভেতরে অবশ্যই ক্লায়েন্টের কোনো না কোনো প্রবলেম হয়েছে, তার জন্যই তো সে একজন লোক চাচ্ছে। হয় তার একটি ওয়েবসাইট করা প্রয়োজন, নয়তো তার ওয়েবসাইটে কোনো সমস্যা হচ্ছে, বা এসইও করা প্রয়োজন, বা ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, হোয়াট এভার ইট ইজ। অবশ্যই তার কোথাও না কোথাও কোনো প্রবলেম আছে যেটা তিনি সলভ করতে চায়। সো তার সেই প্রবলেমটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে জব ডিসক্রিপশনটা খুব ভালো করে পড়ার মাধ্যমে। এবং সেই প্রবলেমটা ফাইন্ড আউট করার পরে আপনি যে আবেদনটি করবেন, ক্লায়েন্টকে যে আপনি একটি মেসেজ পাঠাবেন, মানে ওইখানে এটাকে বলা হয় কভার লেটার। কভার লেটার মানে হচ্ছে এই কাজটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন, অনেকটা আমাদের সিভির মতো। এই আবেদনের জন্য একটা অ্যাপ্লিকেশনের মতো আপনাকে 4-5 লাইনে বা 6-7 লাইনে একটা অ্যাপ্লিকেশনের মতো লিখতে হবে ছোট করে, যে আমি এই কাজটা করতে চাচ্ছি, তো এই আশয় বিষয় আর কি। তো সেই কভার লেটারে আপনার ক্লায়েন্টের যে প্রবলেমটা আপনি আইডেন্টিফাই করতে পারলেন যে ক্লায়েন্টের এই সমস্যার জন্য এটা হতে পারে, বা ক্লায়েন্টকে আমি এইভাবে সলিউশন দিতে পারি, সেই সম্ভাব্য সলিউশনটা কভার লেটারের মধ্যে উল্লেখ করে দিবেন। আমাদের দেশের অনেক নতুন ফ্রিল্যান্সার এমন আছেন আমার কাছে চায়, ভাইয়া আমাকে একটা ফিক্সড একটা কভার লেটারের একটা টেমপ্লেট দেন, আমি ওই টেমপ্লেট দেখে থেকে কভার লেটার লিখব। কভার লেটার টেমপ্লেট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু লেখা আছে যে হাই আমি অমুক, আমি এই কাজ খুব ভালো মতো জানি, তুমি যদি চাও আমাকে কাজে নিতে পারো, আমার এই অভিজ্ঞতা আছে। এরকম একটা মুখস্থ রেডিমেড টেমপ্লেট চায়, এবং ইন্টারনেটে সার্চ করলে এরকম টেমপ্লেট অনেক পাওয়া যায়। এখন কথা হচ্ছে, আপনি কি মনে করেন যে এই ধরনের মুখস্থ টেমপ্লেট দিয়ে আপনি সত্যি ইন্টারনেট থেকে কাজ পাবেন? আপনি যদি বায়ার হতেন, আপনি যদি আপনার কোম্পানির ওয়েবসাইট করানোর জন্য একজন ওয়েব ডেভেলপার হায়ার করাতেন, এবং যারা সেখানে আবেদন করেছে তারা যদি এরকম টেমপ্লেট জমা দিত আপনাকে, নিজের লেখা কোনো লেটার মানে নিজের লেখা সিভি না দিয়ে এরকম টেমপ্লেট নির্দিষ্ট রেডিমেড কিছু লেখা আপনাকে জমা দিত, আপনি কি তাদের কাউকে হায়ার করতেন? কোনো অবস্থাতেই না। সো এইরকমভাবে টেমপ্লেট নিয়ে কাজ করলে আসলে কাজ পাবে কীভাবে নতুনরা?
এখানেই তো বড় সমস্যা। আমাদের কাছে জব ডিসক্রিপশন পড়ার সময় নাই, ক্লায়েন্টের সমস্যা বোঝার সময় নাই, একটা কভার লেটার লেখার সময় নাই। আমরা আশা করি যে আমরা অ্যাকাউন্ট খুলবো আর একদিনের ভিতরে কাজ পাবো, একদম 1 মাসের মধ্যে লাখপতি হয়ে লাখ লাখ টাকা গুনতে থাকবো। এইরকম আশা করলে তো হবে না। নিজের হাতে কভার লেটার লিখতে হবে, টাইপ করে কভার লেটার লিখতে হবে, এবং অবশ্যই ক্লায়েন্টের সলিউশন দেওয়ার চেষ্টা করতে হবে কভার লেটারের ভেতরেই। ক্লায়েন্টকে বোঝাতে হবে যে এইটা এই প্রবলেমের জন্য হতে পারে, আমি এটাকে এইভাবে সলভ করতে পারি। এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন, দেন অনেক বড় চান্স আছে ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বস্ত হবে, আপনাকে সে বিশ্বাস করবে, এবং আপনি নতুন হলেও আপনাকে কাজটি দেওয়ার চান্স অনেক বেড়ে যায়, এবং আপনার এই ক্ষেত্রে কাজটি জিতে নেওয়ার পসিবিলিটি অনেক অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। এরপরে আমরা যে টিপসটি ফলো করব সেটি হচ্ছে, যদি এখানে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়, ধরুন সলিউশন যে সব সময় থাকবে এমন কিন্তু না। এমন অনেক জব পোস্ট হতে পারে যেখানে সলিউশন দেওয়ার কিছু নাই। যেমন ক্লায়েন্ট একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে একদম বিগিনিং থেকে, বা এমন একটা জব পোস্ট হলো যেখানে সলিউশন দেওয়ার মতো কিছু আপনি খুঁজে পাচ্ছেন না। ওই ধরনের জব পোস্টে কী করবেন? যদি এই ধরনের সিচুয়েশন হয়, তখন আপনি আপনার পোর্টফোলিও লিঙ্ক উল্লেখ করে দিবেন। আপনার যে কভার লেটার রয়েছে, সেই কভার লেটারে কিছু পোর্টফোলিও মানে হচ্ছে আপনার আগের কিছু কাজের নমুনা। যেমন আমরা কিন্তু সবসময় বলি, কাজ শিখেই সাথে সাথে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যাওয়া যাবে না। কাজ শিখে প্রথমে কিছু প্রজেক্ট লোকালি করতে হবে, আশেপাশের কোনো বড় ভাই, ফেসবুক গ্রুপে দেওয়া কোনো প্রজেক্ট, এই ধরনের কিছু প্রজেক্ট লোকালি করতে হবে, এবং সেগুলোকে অনলাইনে, সেগুলোর যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কগুলোকে সাবমিট করতে হবে ক্লায়েন্টের কাছে, বা সেগুলোর লিঙ্ক থাকুক বা যে কোনো প্রুফ থাকুক, সেই প্রুফগুলো অনলাইনে আপলোড করতে হবে। আপলোড করে সেই পোর্টফোলিওর লিঙ্কগুলো ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। অনেকে আবার এরকম ভুল করেন, ক্লায়েন্টকে আবার এরকম বলেন, আমার প্রোফাইলে পোর্টফোলিও দেয়া আছে, আমার প্রোফাইল থেকে চেক করে নিন। ক্লায়েন্টের কি আসলে এত খেয়ে দেয়, এত মানে কি বলে যে বাংলা ভাষায়, আমাদের লোকাল ভাষায় বলতে গেলে, এত কি আসলে ঠেকা পড়ছে ক্লায়েন্টের? মানে একজনের প্রোফাইলে গিয়ে তার পোর্টফোলিও চেক করবে, এত সময় আছে ক্লায়েন্টের? আসলে মোটেও না। ক্লায়েন্টের এত দেখার কোনো টাইম নেই। ক্লায়েন্টের কাছে ওয়ার্কারের অভাব আছে, ক্লায়েন্টের কাছে টাকা আছে, তার কাছে প্রজেক্ট আছে, সে চাইলে ওয়ার্কারদের লাইন লেগে যায়। সো এই ক্ষেত্রে ক্লায়েন্টের সুবিধার জন্য আমরা যেটা করব, আমাদের যে কাজের নমুনাগুলো যেগুলো আছে, সেই নমুনাগুলো বা প্রুফগুলো আমরা ইন্টারনেটে একটি ডোমেইন এবং হোস্টিং কিনব। ডোমেন হোস্টিং কিনে সেই ডোমেন হোস্টিংয়ে একটি ছোটোখাটো একটা ওয়েবসাইট করে সেখানে আমাদের কাজের নমুনাগুলোকে আমরা আপলোড করে দিব। আপলোড করে সেখানে রাখবো, যাতে করে একটা লিঙ্ক পাওয়া যায়। কারণ আমরা প্রিমিয়াম ডোমেন হোস্টিং কিনে নিলে আমাদের একটা লিঙ্ক থাকবে নিজস্ব। ধরুন আপনার নামে আপনি একটি ডোমেন হোস্টিং কিনেছেন আপনার পোর্টফোলিওর জন্য, সেখানে একটি লিঙ্ক আছে। এখন আপনি ক্লায়েন্টকে জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দিবেন, ক্লায়েন্ট দেখবে বাহ চমৎকার, তো লিঙ্কে ক্লিক করবে, ইনস্ট্যান্টলি আপনার পোর্টফোলিও দেখতে পারবে। তাহলে ক্লায়েন্টেরও সময় বেঁচে যাবে, এবং চান্স, আপনার জন্য কাজটা পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। এবং বিলিভ মি অর নট, কাজ পাওয়ার জন্য ওয়ান অফ দ্য বেস্ট, মানে অন্যতম সেরা একটি টেকনিক হচ্ছে খুব বেশি কথা না বলা। আপনার যে কভার লেটারটি হবে, যে আবেদনপত্রটি আপনি লিখবেন ছোট করে, সেটি যেন খুব বেশি কথার না হয়। খুব অল্প কথার মধ্যে ক্লায়েন্ট যা চাচ্ছে তাকে তার সলিউশন দেওয়ার চেষ্টা করবেন, বা কিভাবে হবে সেটা দেওয়ার চেষ্টা করবেন। অথবা আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন, আমি আগে এই কাজটি করেছি, আমার এই কাজের অভিজ্ঞতা আছে, বা আমি এই কাজটি করতে পারবো, আমি এই ধরনের কাজ আগে করেছি। সিম্পলি আপনার পোর্টফোলিওর লিঙ্ক, এই যে দেখুন আমার পোর্টফোলিও, আপনি লিঙ্ক দিয়ে দিবেন, থ্যাংক ইউ, বাস শেষ। ক্লায়েন্টের কি আর কিছু জানার দরকার আছে? আপনি যদি একজন বায়ার হতেন, সবসময় চিন্তা করবেন আপনি একজন বায়ার হলে ঠিক কী করতেন। একজন লোককে আপনি কিভাবে হায়ার করতেন, সে তার নাম কি, সে করে কি, হাবিজাবি, এত কিছু তো দেখার দরকার নেই। শুধু সে কাজটি করতে পারবে কিনা এইটা জানতে পারলে এনাফ, আর কিছু দরকার নেই। আপনিও ক্লায়েন্টকে শুধু অতটুকুই জানাবেন, তাকে প্রুফ দিবেন, বাস। এরপরে যেটি রয়েছে, অ্যাজ এ বিগিনার, যেহেতু আপনি বিগিনার, আপনি এমনও কাজ করতে পারেন যে ক্লায়েন্টকে কিছু ডিসকাউন্ট অফার করতে পারেন। ক্লায়েন্টকে লিখতে পারেন যে সাধারণত এই কাজটা আমি $200 করি, বাট আমি যেহেতু আপওয়ার্কে নতুন, আমি এটা $150 করে দিব। এই পরিমাণ ডিসকাউন্ট তাকে দিতে পারেন। এখন ডিসকাউন্ট দিতে গিয়ে আবার এমন করবেন না যে ক্লায়েন্টের প্রজেক্টের ভ্যালু হচ্ছে $200, আপনি ক্লায়েন্টকে কাজটি অফার করেছেন $20। এই ধরনের কাজ করলে আপনি চিপ হয়ে যাবেন, এবং এটা কিন্তু বর্তমানে আপওয়ার্কের রুলস বিরোধী। আপনি যদি খুব সস্তা দামে কাজ করেন যেটার দাম অনেক বেশি, আপওয়ার্ক যদি টের পায় আপনাকে কিন্তু ব্যান করে দিবে। সো বি কেয়ারফুল।
এবং এখানে আরও একটা বিষয়, রিসেন্টলি আপনি যদি খুব বেশি বেশি বিট করা শুরু করেন, একদম অতিরিক্ত হারে বিট করতেছেন, যদি এখন লিমিট দিয়ে দিয়েছে তারপর একদিনে আপনি প্রচুর বিট করতেছেন, যেখানে পাচ্ছেন সেখানেই বিট করছেন লিমিটের মধ্যেই, তবুও কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটা চান্স থাকে। সো এইসব বিষয়ে কেয়ারফুল হতে হবে। আপনাকে যদি আপনি কাজ করতে চান, আপনাকে কোয়ালিটি নিয়েই কাজে যেতে হবে। উইদাউট কোয়ালিটি আপনি কাজ করতে পারবেন না। সো সেই দিন চলে গেছে। সো নিজে দক্ষ হন এবং কোয়ালিটি নিয়ে মার্কেট প্লেসে আসুন। তো ডিসকাউন্টের পাশাপাশি ক্লায়েন্টকে কিছু ফ্রি টেস্ট জব অফার করতে পারেন। ক্লায়েন্টকে বলতে পারেন, যেখানে ধরেন অনেকগুলো কাজ আছে, অনেক সময় দেখা যায় যেখানে অনেকগুলো কাজ, ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি নতুন, আমি আপওয়ার্কে নতুন, কিন্তু আমি কিন্তু এই ফিল্ডে নতুন না, এই ফিল্ডে আমি এত বছর ধরে কাজ করছি বা এত মাস ধরে কাজ করছি, কিন্তু আমি আপওয়ার্কে নতুন। তো আমার যে দক্ষতা, আমার স্কিলের পরিচয় দেওয়ার জন্য আমি আপনাকে এতটুকু কাজ ফ্রিতে করে দিতে পারি, বা আপনি আমাকে একটু টেস্ট করার জন্য আমি আপনাকে অল্প কিছু কাজ ফ্রিতে করে দিতে পারি। এরকম করলে অনেক ক্লায়েন্ট রাজি হবে যে দেখি ওনাকে একটা সুযোগ দিয়ে দেখি হয় কি না, এরকম হলেও চান্স আছে দ্রুত কাজটি পাওয়ার। এরপরে যেটা রয়েছে, ট্রাই টু সে সামথিং সো দ্যাট ক্লায়েন্ট মাস্ট রিপ্লাই ইউ। এটা একটা চমৎকার টেকনিক, যে ক্লায়েন্টকে এমন কিছু বলা যাতে করে ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই করতে বাধ্য হয়। এই ধরনের টেকনিক হতে পারে ক্লায়েন্টকে কোনো প্রশ্ন করা, বা ক্লায়েন্টের কোনো সমস্যা, ধরুন ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা সমস্যা হয়েছে, ক্লায়েন্ট এটা নিয়ে খুব চিন্তিত, সে একটা জব পোস্ট করেছে সমস্যাটির সমাধান করার জন্য। তখন আপনি সমস্যাটির যে প্রবাবলি যে সলিউশনটা হতে পারে, সেই সলিউশনটা ক্লায়েন্টের সামনে এমনভাবে উপস্থাপন করলেন যে ক্লায়েন্ট খুব দ্রুত ওইটা দেখে আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তুমি এই কাজটা করতে পারবে, তুমি একদম ঠিক ধরেছো প্রবলেমটা, এরকম বলতে পারেন। অথবা ক্লায়েন্ট একটা নতুন কাজ শুরু করতে চাচ্ছে, একটা নতুন প্রজেক্ট, ধরুন একটা নতুন ওয়েবসাইট করবে, নতুন একটা এসইও করবে, তার ওয়েবসাইটের এসইও করবে। আপনি তার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে ওয়েবসাইটে গেলেন, জব ডিসক্রিপশন থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা দেখে তার ওয়েবসাইটে গেলেন, সেখানে গিয়ে আপনি বিভিন্ন দেখলেন যে তার ওয়েবসাইটে কীভাবে কী করা যায়। তখন ক্লায়েন্টকে এমন কিছু সাজেশন দিলেন যে সাজেশনগুলো ক্লায়েন্ট দেখে আপনাকে অবশ্যই রিপ্লাই করবে, যে ক্লায়েন্ট বুঝবে যে না এর ভেতরে কিছু আছে, একে আমাকে রিপ্লাই করা প্রয়োজন। বা ক্লায়েন্টকে আপনি এমন কিছু জিজ্ঞেস করলেন যে ক্লায়েন্ট আপনাকে পরবর্তীতে মেসেজটা রিপ্লাই করে আপনাকে তার সাথে কথোপকথন হলো। তো ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে তাহলে অনেক চান্স বেড়ে যায় আপনি কাজটি পাওয়ার। তো এই ছিল কিছু টিপস যে কিভাবে দ্রুত কাজ পেতে হয়। বারবার বলছি আপনাদেরকে, বারবার আমি বলি, সব সময় বলি, অনেক কথা বলি আপনাদেরকে, তারপরেও অনেক স্টুডেন্ট কেন এই কথাগুলো ফলো করে না আমার জানা নেই। এত কিছুর পরে এই যে আমি আজকে বললাম যে এত কিছু বললাম, যে এই যে জব পোস্টিং নিয়ে কপি পেস্ট করে টেমপ্লেট দেয়, কভার লেটার লেখে, এই যে বিষয়গুলো নিয়ে বললাম, আমি জানি তারপরেও এমন স্টুডেন্ট বের হবে যারা এরকম কপি করার জন্য হয়তো আমাকে জিজ্ঞেস করবে, ভাই আমাকে একটা টেমপ্লেট দেন, কভার লেটারে কী লিখব। এরকম হয়, এবং এরকম হয় দেখেই প্রচুর লোক ব্যর্থ হয়। একই বই পড়ে, সবসময় মনে রাখবেন, একই বই পড়ে একটা ক্লাসের সবাই এ প্লাস পায় না, কেউ ফেলও করে, আবার কেউ গোল্ডেন এ প্লাসও পায়। এটা ডিপেন্ড করে সেই বইকে কে কিভাবে নিচ্ছে, সেখান থেকে কিভাবে নলেজ গেইন করছে। আবার এটাও কিন্তু সত্য, সবাই গোল্ডেন এ প্লাস পাওয়ার পরেও জীবনে সফল হতে পারে না। অনেকে আছে এ পেয়ে, বি পেয়ে, সি পেয়েও জীবনে অনেক সফল হয়ে যায় তার মেহনত এবং তার তার কর্মের দ্বারা, তার চেষ্টার দ্বারা, তার পরিশ্রমের দ্বারা। যেটাই করেন না কেন আপনাকে শিখতে হবে এবং শেখার পাশাপাশি পরিশ্রম করতে হবে। আপনি যদি মনে করেন বসে বসে আপনার ঘরে কেউ টাকা দিয়ে যাবে, দেন ইউ আর ইন রং ট্র্যাক। সো এই পর্ব এই পর্যন্তই। পর্বটি কেমন লেগেছে, নতুন কোনো টিপস জানতে পেরেছেন কিনা, এবং আপনার কাছে মনে হয়েছে কিনা যে এই টিপসগুলো কাজ করতে পারে, সেটা জানিয়ে অবশ্যই আমাদেরকে ইমেল পাঠাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করছি। আল্লাহ হাফিজ।